সংবাদ মাধ্যমের প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আমি ইফতেখারুজ্জামান, দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছি। আমার সাথে আছেন আমার বাম দিকে ফারজানা ইয়াসমিন, অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আমাদের কমিশন সদস্য, এবং আমার ডান দিকে আছেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী, তিনিও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, প্র্যাকটিসিং লয়ার, এবং সর্বডানে আছেন আমাদের মুনির মুবাশির, যিনি আমাদের ছাত্র প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। আমি শুরুতেই যেটা বলবো যে আমরা সরকারকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আমাদের উপরে আস্থা অর্পণ করে, আস্থা সহ যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিল সেটা আমরা কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে সাথে নিয়ে কাজ করেছি। 3 মাস 1 সপ্তাহ বেশি সময় লেগেছে আমাদের কাজটা, সেই কাজটা সম্পন্ন করতে পেরেছি, সে আমরা অত্যন্ত আনন্দিত। এবং আজকে আপনারা জানেন যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে, প্রধান উপদেষ্টার হাতে এবং অন্যান্য উপদেষ্টাদের উপস্থিতিতে আমাদের প্রতিবেদন জমা দিয়েছি। তো আমাদের সাথে আমি একটু শুরুতে আবার মনে করে দিতে চাই আপনাদেরকে যে আমাদের কমিশনে অন্য সদস্যরা ছিলেন। জনাব আহমেদ আতাউল হাকিম, যিনি আমাদের প্রাক্তন কন্ট্রোলার অডিটর জেনারেল, ছিলেন প্রফেসর মুবাশির মুনির, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এবং প্রফেসর মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের প্রফেসর, এবং ছিলেন প্রফেসর মুশতাক খান, যিনি ইউনিভার্সিটি সোয়াস লন্ডনে শিক্ষকতা করেন, বাংলাদেশের দুর্নীতি বিষয়ে গবেষণা করেন। সো আমাদের এই 3 জন ছাড়া অন্যরা আসতে পারেননি। আজকে হঠাৎ করে আপনাদের সাথে ব্রিফিংয়ের জন্য আমরা এই আয়োজনটা করেছি। এবং ইতিমধ্যে যেটুকু জানাতে চাই, আমাদের প্রতিবেদনের যে আজকে 4টি কমিশনের প্রতিবেদন জমা হয়েছে, এই 4টি কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ আজকে বিকাল 5টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে প্রকাশিত হবে। এবং একই সাথে সরকারের ক্যাবিনেট রিভিশনের যে ওয়েবসাইট, সেখানেও সবগুলো 4টি প্রতিবেদনই সারসংক্ষেপ প্রকাশিত হবে। পুরো প্রতিবেদন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সরকার, এবং তদ অনুযায়ী প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হবে। আমি আপনাদেরকে এর মধ্যে আমাদের কার্যকালে আপনাদের মধ্যে অনেকেই আমাদের সাথে কাজের উপরে আগ্রহ মোটামুটি সবাই প্রকাশ করেছেন, আমাদের সাথে আমাদেরকে ফলো করেছেন, ট্র্যাক করেছেন, সহায়তা করেছেন। আপনারা জানেন যে আমরা যে সমস্ত অংশীজনের সাথে কথা বলেছি, আমাদের কাজের অংশ হিসাবে, আমাদের গবেষণা এবং তথ্য সংগ্রহ অংশ হিসেবে তার মধ্যে অনেকেই ছিলেন যারা গণমাধ্যমের প্রিয় সহকর্মীবৃন্দ, যারা দুদক বিট করেন, তার বাইরেও অনেক গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ ছিলেন। সেই বিস্তারিত বিষয়ে যাব না। আমরা সংশ্লিষ্ট অংশীজন বলতে যা বোঝায় তাদের সবার সাথে আলোচনা সাপেক্ষে তথ্য সংগ্রহ করে দুদকের কর্মরত এবং প্রাক্তন কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মী সহ বিভিন্ন এক্সপার্ট বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলেছি। এবং আমাদের আন্তর্জাতিক, আমাদের জাতীয় প্রেক্ষিতের বিবেচনায় অবশ্যই মূলত প্রতিবেদনটি রচিত হয়েছে, তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের দেশে চর্চা করা সম্ভব এবং প্রয়োজনীয়। সো আমি আপনাদের, আমার সহকর্মীদের অনুমতি নিয়ে আপনাদের কাছে মূল বিষয়গুলো যেগুলো উপস্থাপন করছি, যেগুলো আমাদের প্রতিবেদনে আছে, সেগুলো সংক্ষেপে বলছি, এবং যেটি আপনাদেরকে আমরা আশা করছি যে আপনাদেরকে সংক্ষেপের একটি করে কপি আপনাদের হাতে হস্তান্তর করা হবে, যদিও 5টার সময় আমাদের ওয়েবসাইটে এটি প্রকাশিত হবে। আপনারা যেহেতু এসছেন এখানে, সেই কারণে আপনাদের হাতে প্রিন্ট ভার্সনটি আমরা হস্তান্তর করব। সো মূলত যে প্রথম দিকে আমরা যে বিষয়টি নিয়ে আমাদের প্রতিবেদনে আলোচনা বিশ্লেষণ করেছি, সেটা হচ্ছে যে আমরা দুদকের সংস্কার নিয়ে কাজ করেছি। আমাদের এখতিয়ার ছিল দুদক দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ, কার্যকর কীভাবে করা যায় সেই লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা। এই বিষয়টাকে বিবেচনা নিয়ে আমরা দুদকের সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং তার প্রেক্ষিতেই এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে, বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশের মতো দেশে, লাইক এনি আদার কান্ট্রি, শুধু দুদকের দ্বারা দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হয় না। দুদকের উপরে আইনগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে অর্পিত দায়িত্ব আছে সুনির্দিষ্টভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের, দুর্নীতির প্রতিকার এবং প্রতিরোধের, কিন্তু তার সাথে পুরো রাষ্ট্র কাঠামোর একটা সংশ্লিষ্ট দরকার, অংশগ্রহণ দরকার, এবং সেই লক্ষ্যে আমরা বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি। প্রথমে তার মধ্যে আছে যে আমাদের মূলত পুরো রাষ্ট্র কাঠামো এবং সমাজকে সম্পৃক্ত করার জন্য
আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20(2) অনুচ্ছেদের সংশোধন দরকার, এই পরামর্শটা আমি দিচ্ছি। এবং সেই ক্ষেত্রে কী ধরনের সংশোধন দরকার সেটা আমরা উল্লেখ করেছি বা আমাদের প্রতিবেদনে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল কোনো নেই আমাদের। এটা একসময় জাতীয় 2010 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণীত হয়েছিল। সেটি আসলে একদিক থেকে যেরকম দুর্নীতি প্রতিরোধক সুনির্দিষ্টভাবে উপযোগী নয়, অন্য দিক থেকে সেটা অপব্যবহার হচ্ছে, কোনো বাস্তব প্রয়োগ হয়নি। তা আমরা সেই বিবেচনায় আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা, দায়িত্ব নির্ধারিত থাকবে এবং সেটি তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রতিপালন করবেন এবং সেটি পর্যবেক্ষণের জন্য বা সেটিকে পরিবীক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হবে। আমাদের সংবিধান থেকে, সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী যে অম্বুডসম্যান বা ন্যায়পালের যে প্রভিশন আছে, সেই ন্যায়পাল প্রতিষ্ঠিত করে সেই ন্যায়পালের উপর দায়িত্ব হবে যে আমাদের যে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল হবে সেটি বাস্তবায়িত হচ্ছে না, এবং সেই লক্ষ্যে তার উপর ভিত্তি করে পরামর্শ সুপারিশ প্রদান করা। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে যারা আপনারা এই ঘরে উপস্থিত, আমি শিওর যারা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রতি বছর কালো টাকাকে বৈধতার সুযোগ দেওয়া হয়। আমরা সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি এই বৈধতা, কালো টাকা বৈধতা দেওয়ার, অর্থাৎ অপ্রদর্শিত বা বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ চিরতরে, সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে, কোনো যুক্তিতে সেটা করা যাবে না। এবং রাষ্ট্রীয় এবং আমরা যেটা জানি বিভিন্ন দেশের অভিজ্ঞতায়, সেটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের যে একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে স্বার্থের দ্বন্দ্ব। সেটা হচ্ছে যে ব্যক্তিগত বা পরিচয়, অবস্থান বা তার পারিবারিক বা অন্য কোনোভাবে সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়ে তার ক্ষমতা আছে, ক্ষমতার অর্পিত ক্ষমতা, তার সেই ক্ষমতার অপব্যবহার হয় এবং সেটি নিরোধের জন্য কোনো প্রকার স্বার্থের দ্বন্দ্ব নিরোধ বা নিরসন আইন আমাদের দেশে নেই। তো আমরা এই প্রস্তাব করেছি আমাদের দেশে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল, অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। এরপরে আমরা যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে যে বেনামি মালিকানার তথ্য প্রকাশ এবং রেজিস্টার সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা। আপনারা যারা ফলো করেছেন, সবচেয়ে বেশি আলোচিত যে দুর্নীতি, উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং বিশেষ করে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে যেই অর্থ পাচার হয়েছে, তার কিন্তু অন্যতম মাধ্যম ছিল বেনামি কোম্পানি বা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই ধারাটি এটা সম্ভব হয়েছে এই কারণে যে বেনামি মালিকানার স্বচ্ছতা নাই বা চূড়ান্ত যে কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত মালিকানাকে সেটা বের করা কঠিন হয় এবং সেটার প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই। এই কারণে আমরা সুপারিশ করছি যে আমাদের বাংলাদেশে একটি বেনামি মালিকানার বা চূড়ান্ত মালিকানা, বেনামি এবং চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা আইন লাগবে এবং সেটির উপর ভিত্তি করে একটি রেজিস্টার থাকবে, তথ্য ভাণ্ডার, যেটি জনগণের জ্ঞাতার্থে প্রকাশিত থাকবে, যার ফলে এই ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এরপরে হচ্ছে যে আমাদের সকল সরকারি খাতে, বিশেষ করে বেশ কিছু প্রতিষ্ঠান যেমন থানা, রেজিস্ট্রার্স অফিস বা নিবন্ধন কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, পাসপোর্ট অফিস, এই ধরনের স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, এই ধরনের মৌলিক সেবামূলক খাতগুলো আছে, প্রতিটি খাতে আমাদের এন্ড টু এন্ড অটোমেশন করার আমরা প্রস্তাব সুপারিশ করেছি। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ সকল সেবামূলক খাতগুলোতে সেবা প্রদান প্রক্রিয়া এবং তার তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াতে অটোমেশন করতে হবে সম্পূর্ণভাবে, যার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, অবৈধ লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর আমরা যে বিষয়টি বলেছি সেটা জাতিসংঘের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন আছে, সেই কনভেনশনের আওতায় আমাদের যে অঙ্গীকারগুলো আছে তার মধ্যে তার মধ্যে একটি খাত
এখনো পর্যন্ত আমাদের অঙ্গীকার পূরণ হয় না, সেটি হচ্ছে ব্যক্তি মালিকানা অর্থাৎ বেসরকারি খাতে ঘুষ লেনদেন যে অবৈধ, সেইটাকে এখনো পর্যন্ত আমরা আইনগতভাবে নিশ্চিত করতে পারি নাই বা নির্ধারণ করা যায়নি। সেই লক্ষ্যে একটা আইন প্রণয়নের কথা আমরা সুপারিশ করছি। এর বাইরে আরও দুইটি আন্তর্জাতিক উদ্যোগের সাথে আমাদের সংশ্লিষ্টতার কথা বলছি বাংলাদেশের। প্রথমটি হচ্ছে যে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড নামে একটি প্রক্রিয়া আছে, যার মাধ্যমে যে কোনো পৃথিবীর সব দেশের সব মানুষের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে যত লেনদেন আছে সেগুলোর অটোমেটিক্যালি ইনস্ট্যান্টলি যে সমস্ত রেগুলেটরি আছে সংশ্লিষ্ট দেশে তাদের কাছে ভিজিবল বা অ্যাক্সেসেবল হবে। এই প্রক্রিয়ার মধ্যে পৃথিবীর 122টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশ সেটি হয় নাই। আমরা চাই বাংলাদেশের জন্য CRS বা কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড এর আওতাভুক্ত হয়, সদস্য রাষ্ট্র হয়। এরপরে আরেকটি উদ্যোগের কথা আমরা বুঝছি, সেটা হচ্ছে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ, অর্থাৎ সরকার উন্মুক্ত সরকার ব্যবস্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং জাতীয়ভাবে তো সরকারি খাতে সকল তথ্য, সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পেছনে তথ্য সব কিছু উন্মুক্তভাবে প্রকাশিত হবে জনগণের থাকতে, এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই তথ্য প্রকাশের যেই প্রক্রিয়া সেটাকে সমৃদ্ধতর করা, এবং শুধুমাত্র জাতীয় স্বভাবে নয়, স্থানীয় সরকার সহ বিভিন্ন এমনকি বেসরকারি সংস্থা অংশগ্রহণে এই তথ্য প্রকাশ প্রক্রিয়াকে উন্মুক্ততর করার একটা আন্তর্জাতিক পার্টনারশিপ আছে। সেই পার্টনারশিপে বাংলাদেশের অংশগ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করছি। এরপরে সরাসরি দুদকের বিষয়ে আমরা অবশ্যই আমাদের মূল দায়িত্ব যেটি ছিল সেটার দ্বিতীয় অংশ হচ্ছে দুদকের সংস্কার। দুদকের সংস্কার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তার মধ্যে প্রথম হচ্ছে যে দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিত প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক মর্যাদা নেই, আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দুদকের কমিশনার নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো সুস্পষ্ট প্রস্তাবনা আমাদের করা হওয়ার প্রতিবেদনে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে 3 জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম একজন নারী সদস্য সহ আমরা 5 জনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সুপারিশ প্রণয়ন করেছি, এবং এই 5 জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে 4 বছর। বর্তমানে 5 বছর নির্ধারিত আছে, আমরা চাচ্ছি এটাকে 4 বছর করা হোক। তাতে দুদকের মধ্যে ভাইব্রেন্সি এবং ডাইনামিজম হবে বলে আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি আমরা যেটা চাই যে 5 জন হবেন, 5 জনের পেশাগত ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে করে সংশ্লিষ্ট খাতগুলোতে কোনো ক্ষেত্রের একের অধিক সদস্য না থাকে, কোনো প্রাধান্য না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা দীর্ঘদিন দেখেছি যে এক্ষেত্রে আমলাতন্ত্র বিশেষ করে প্রশাসনের প্রাধান্য বেশি ছিল সবসময়, সেই জিনিসটা থেকে সরে আসতে হবে যৌক্তিক কারণে। তার কারণ হচ্ছে যে যেই কাজ দায়িত্ব দুদকের সেগুলো প্রতিপালনের জন্য যে পেশাগত দক্ষতার প্রয়োজন, সেই সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিত্ব যদি সর্বোচ্চ পর্যায়ে না থাকে তাহলে সেটি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। আর তাছাড়া কমিশনারদের সংখ্যা বাড়ানোর কথা এই জন্য বলছি যে বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতা, গভীরতা এবং যে ধরনের দায়িত্ব দুদকের হাতে, সেটা 3 জনের জায়গায় 5 জনের হাতে নেতৃত্ব থাকলে সেটা সহজতর হবে। এরপর হচ্ছে যে আমরা আপনারা জানেন যে দুদকের আইনে কয়েকটি পেশার প্রতিনিধিত্ব কমিশনের জন্য নির্ধারিত আছে। আমরা তার সাথে 3টি অন্য যে পেশা উল্লেখিত ছিল না সেখানে আমরা অন্তর্ভুক্ত করার কথা বলেছি, যার মধ্যে আর্থিক প্রতিষ্ঠান, হিসাব নিরীক্ষা এবং সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধ। এই ধরনের ক্ষেত্রে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ এই কমিশনে নিযুক্ত হওয়ার জন্য বিবেচিত হতে পারবেন, এবং কারা সেটা করবেন সেটা পরবর্তী সুপারিশের মধ্যে আছেন। সেটা হচ্ছে যে কমিশনের একটা বাছাই কমিটি আছে, আপনারা জানেন আইনগতভাবে। এই বাছাই কমিটি থেকে আমরা নামকরণটা পরিবর্তন করতে বলছি, তার পিছনে যুক্তিটা আমরা পরে বলছি। এই বাছাই কমিটির নামকরণ হয়ে বাছাই ও পর্যবেক্ষণ কমিটি, এবং সেই যুক্তিটা হচ্ছে বাছাইয়ের পাশাপাশি তারা যে বাছাই কাজটি করবেন সেটির পাশাপাশি তাদের উপরে আমরা আশা করছি দায়িত্বটা অর্পিত হবে, পরামর্শ দিচ্ছি, সুপারিশ করছি যে দায়িত্ব অর্পিত হবে যে দুদক যে তার উপরে অর্পিত দায়িত্ব পালন করছে সেটি কতটুকু কার্যকরভাবে হচ্ছে সেটার কোনো জবাবদিহিতার ক্ষেত্র বর্তমানে নেই। জবাবদিহিতার সুযোগ বর্তমানে নেই। যেটি আছে শুধুমাত্র বছরে একবার প্রতিবেদন জমা দিতে হয় রাষ্ট্রপতির কাছে, সেটা আসলে কাগজে দলিল ছাড়া কিছুই নয়। এর বাইরে তেমন কিছু জবাবদিহির ক্ষেত্র নেই দুদকের জন্য।
এই জবাবদিহির দায়িত্বটা আমরা অর্পণ করতে যাচ্ছি আমাদের যে বাছাই কমিটির প্রস্তাব করছি তার হাতে। তো বাছাই কমিটিতে আমাদের যাদের মানে কম্পোজিশন হিসাবে যাদের নাম আমরা যাদের কথা আমরা বলছি তার মধ্যে হচ্ছে যে আমাদের বাছাই পর্যালোচনা কমিটি 7 সদস্যের হবে। আমরা প্রস্তাব করছি তারা হলেন প্রধান বিচারপতি ব্যতিরেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, যিনি পদাধিকার বলে এই কমিটির প্রধান হবেন, চেয়ারম্যান হবেন। দ্বিতীয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এরপর হচ্ছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং এর বাইরে হচ্ছেন আরও 3 জন সদস্য থাকবেন যারা জাতীয় সংসদের সংসদ নেতা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতা কর্তৃক প্রধান বিরোধী দলের নেতা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি। এবং সর্বশেষ 7 নম্বর যিনি হবেন তিনি হচ্ছেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত দুর্নীতি বিরোধী সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন নাগরিক। এই 7 জনের কমিটি বাছাই কমিটি এবং বাছাই ও পর্যালোচনা কমিটি নামে পরিচিত হবেন। তো বাছাই পর্যালোচনা কমিটি নিয়োগের ক্ষেত্রে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে যেই প্রক্রিয়াটা অনুসরণ করবেন, পদ্ধতি অনুসরণ করবেন, তার মধ্যে আছে পত্রপত্রিকা অনলাইনের মাধ্যমে কমিশনার পদের জন্য আবেদন বা মনোনয়ন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। অর্থাৎ আমরা এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ওপেন প্রসেসের মাধ্যমে, কম্পিটিটিভ প্রসেসের মাধ্যমে হোক, সেটা আমরা চাই। কারণ জাতির স্বার্থে জনকল্যাণে তাই যে প্রতিষ্ঠান ভূমিকা পালন করে জনগণের অর্থে পরিচালিত, সেখানে জনগণের অংশগ্রহণ যত বেশি অন্তর্ভুক্ত করা যায় সেটাই উত্তম। এরপর যে বিষয়টি আছে, প্রত্যেকটি যে আবেদনগুলো পাবেন বা মনোনয়ন পাবেন, সম্ভাব্য সকল প্রার্থীর সম্পদের হিসাব বিবরণী আবেদনকালেই বা মনোনয়নকালেই জমা দিতে হবে এবং সাথে পরিপূর্ণ জীবন বৃত্তান্ত দিতে হবে এবং রেফারি হিসাবে 2 জনের নাম প্রস্তাব করতে হবে। এবং এই যে যাদের মনোনয়ন বা যাদের প্রার্থিতা পাবেন তাদের মধ্যে থেকে কমিশন তাদের যে যোগ্যতার মানদণ্ড সেটাকে বিবেচনা সাপেক্ষে একটা কী বলে তালিকা প্রণয়ন করবেন, শর্ট লিস্ট আর কি যেটা বলা হয় প্রণয়ন করবেন এবং সেখানে সেই শর্ট লিস্টের উপর ভিত্তি করে তারা একটা মানে মূল্যায়ন মানদণ্ডের উপর ভিত্তি করে তারা প্রার্থীদেরকে নির্বাচিত প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য বা সাক্ষাৎকারের জন্য ধরলেন বা ভাইভা পরীক্ষার মতো আর কি, সেটার জন্য তাদেরকে সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। এবং সেই সাক্ষাৎকারকালে অন্যান্য বিষয়ের পাশাপাশি যে বিষয়গুলো বাছাই কমিটি বিবেচনা করবেন সেটা হচ্ছে যে দুদকের কমিশনার বা চেয়ারম্যান নিযুক্ত যদি হন তাহলে তারা দুদক সম্পর্কে তাদের চিন্তাভাবনা, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে কমিশনের কাছে তারা বর্ণনা দিবেন বা তাদের উপস্থাপনা করবেন। তার উপর ভিত্তি করে কমিশন তখন এই বাছাই কমিটি কমিশনের জন্য প্রতিটি পদের এগেছে 3টি করে নাম নির্ধারণ করবেন এবং সেই নামগুলো জনগণের জ্ঞাতার্থে 1 সপ্তাহের জন্য ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবেন। 1 সপ্তাহ উন্মুক্ত থাকবে, তারপর 1 সপ্তাহ পর যদি যেই প্রতিক্রিয়া বা যে তথ্য অতিরিক্ত তথ্য যেগুলো সংগৃহীত হবে তার উপর ভিত্তি করে কমিটি নির্ধারণ করবেন প্রতিটি পদের জন্য 2টি করে নাম এবং সেই 2টি করে নাম রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন। তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি সেই কমিশন গঠন করবেন। এই হচ্ছে যে পদ্ধতি বাছাই কমিটি কমিশন গঠনের কার্যক্রমটার দায়িত্বটা সম্পন্ন করবেন। আর কার্যক্রম পর্যালোচনার ক্ষেত্রে যে বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ খুবই মনে করছি দুদকের জন্য এবং বাছাই পরিচালনা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটি হচ্ছে যে প্রতি 6 মাস অন্তর দুদক তার কার্যক্রমের প্রতিবেদন তৈরি করে বাছাই ও পর্যালোচনা কমিটির নিকট উপস্থাপন করবেন, পেশ করবেন এবং এই প্রতিবেদনের বিষয়গুলি বাছাই পরিচালনা কমিটি একটা ফরম্যাট তৈরি করে দেবেন, তার উপর ভিত্তি করে সেই প্রতিবেদন তারা জমা দিবেন। তার মধ্যে যে বিষয়গুলি আবশ্যিকভাবে উল্লেখিত থাকবে তার মধ্যে আছে প্রাপ্ত অভিযোগের সংখ্যা, যাচাই বাছাই শেষে তদন্তে প্রেরিত অভিযোগের সংখ্যা, কী কারণে কতগুলো অভিযোগ আমলে নেওয়া হয়েছে বা হয়নি তার সংক্ষিপ্ত বিবরণ, দুর্নীতির ধরন ও মাত্রা অনুযায়ী তদন্ত বিচার কার্যক্রমে চলমান বিভিন্ন মামলার সংখ্যা, চলমান গোপন অনুসন্ধানের সংখ্যা ও ধরন, পত্রপত্রিকার
প্রকাশিত পত্রিকায় প্রকাশিত গুরুতর এবং বৃহৎ আকারের দুর্নীতির অভিযোগ বিষয়ে দুদকের কার্যক্রমের বিবরণ, অর্থ পাচার সংক্রান্ত তথ্য তদন্ত ও বিচারের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন, রাষ্ট্রীয় সরকারি বিভিন্ন সংস্থার সহিত সহযোগিতার ব্যাপারে অবহিতকরণ, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের ব্যাপারে প্রতিবেদন এবং দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন বিষয়ে অগ্রগতি, সর্বোপরি দুদকের দুর্নীতি প্রতিরোধক কার্যক্রমের উপর বিবরণ। এই বিষয়গুলো, এই 10টি বিষয়ের উপরে প্রতি 6 মাস পর পর এই কমিটির নিকট দুদক প্রতিবেদন দিবেন। এই প্রতিবেদন উপর নির্ভর করে আমাদের সেই কমিটি, যে প্রস্তাবিত কমিটি, তারা উন্মুক্ত শুনানির আয়োজন করবেন। সেখানে সাধারণ মানুষের প্রতিনিধিরা অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং সেখানে বিশেষ করে নাগরিক সমাজ, গণমাধ্যম, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের বক্তব্য প্রদানের সুযোগ থাকবে এবং তো শুনানি শেষে কমিটি তার লিখিত পর্যবেক্ষণ প্রকাশ করবে। তবে কমিটিকে নিশ্চিত করতে হবে যে শুনানির কারণে কোনো অবস্থায় যেন চলমান তদন্ত বা অনুসন্ধানের গোপনীয়তা লঙ্ঘিত না হয় এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা সম্পর্কে আলোচনার সূত্রপাত না হয়, যেটা ইন্টারন্যাশনাল গুড প্র্যাকটিস স্ট্যান্ডার্ডের আওতাভুক্ত, আমাদের দেশের আইন অনুযায়ী সেটা। এবং কমিটি উক্ত শুনানিতে অনুসরণের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, SOP যেটাকে বলা হয়, সেটা তৈরি করবেন। তারপর ভিত্তি করে সবাইকে অবহিত করে শুনানি কার্যক্রমটি পরিচালিত হবে। এটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসেবে ভাবছি, যেটা দুদকের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে। অভিযোগ ব্যবস্থাপনা, অনুসন্ধান, তদন্ত এবং বিচার, এই বিষয়ে আমাদের বিস্তারিত চ্যাপ্টার আছে। তার মধ্যে থেকে যে বিষয়গুলো আমরা উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে দীর্ঘসূত্রিতা এড়ানোর জন্য এবং অভিযোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা কয়েকটি প্রস্তাবনা করছি। দুটি বিশেষ করে দুদকের জেলা বা বিভাগীয় কার্যালয়ে জাবাক কর্তৃক প্রদত্ত সুপারিশ পুনরায় দুদকের প্রধান কার্যালয়ে যে প্রেরণ করার যে প্রথা এখন আছে, সেটি বাতিল করতে হবে। এর মাধ্যমে দীর্ঘসূত্রিতা নিয়ন্ত্রণ করা বা পরিহার করা যাবে। দুদক কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট মাত্রার নিচের অপরাধের অভিযোগের ক্ষেত্রে জেলা বা বিভাগীয় কার্যালয়কে অভিযোগ পরবর্তী পদক্ষেপের ক্ষমতা দেওয়ার জন্য আমরা সুপারিশ করছি। এরপর সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দুদকে অভিযোগ দায়ের করলে যত দ্রুত সম্ভব দুদক অভিযোগকারীকে অভিযোগের উপর গৃহীত ব্যবস্থা, অনুসন্ধান, তদন্ত বা নিষ্পত্তির কারণ সহ লিখিতভাবে অবহিত করবে, এই মর্মে একটা আইনি বিধান করতে হবে বলে আমরা সুপারিশ করছি। দুদকের যাচাই বাছাই কমিটি জাবাক, আপনাদের সবার কাছে বোধহয় পরিচিত, সেটা এই ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতার সাথে নিম্নে আমরা কয়েকটি বিষয় প্রস্তাব করেছি। তার মধ্যে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 5-4 প্রয়োগের মাধ্যমে নিয়মিত বিরতিতে সম্ভব হলে প্রতি মাসে ন্যূনতম 2 বার জাবাক সমূহ পুনর্গঠন করা এবং একই ব্যক্তি যেন একাধিক্রমে দীর্ঘ সময় জাবাকের দায়িত্ব পালন না করে সেটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এটি আমাদের বিভিন্ন যারা পরামর্শ দিয়েছেন, যাদের সাথে কথা বলেছি, অভিজ্ঞতালব্ধ ব্যক্তিবর্গ, তাদের পক্ষ থেকে এই সুপারিশগুলো প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে আরেকটি হচ্ছে যে জাবাকের 3 সদস্যের মধ্যে একের অধিক প্রেষণে নিযুক্ত কর্মকর্তা যেন না থেকে সেটি নিশ্চিত করতে হবে। কারণ প্রেষণে কর্মকর্তাদের যে প্রভাব, সেটা থেকে উত্তরণের জন্য দুদকের তফসিলপত্র প্রতিটি অপরাধের ক্ষেত্রে তদন্তপূর্ব আবশ্যিক অনুসন্ধানের ব্যবস্থা বাতিল করতে হবে। আপনারা জানেন যে তদন্তের আগে প্রথমে অনুসন্ধান করতে হয়, তারপরে তদন্ত, তারপরে প্রসিকিউশন। এই পর্যায়টার কারণে অনুসন্ধানের পর্যায়ে কোনো বাস্তবে কোনো আমরা ইতিবাচক ফল হয়েছে সেটা আমরা মনে করছি না এবং এটাকে মানে প্রক্রিয়াটাকে সহজতর করার জন্য এবং দীর্ঘসূত্রিতা কমানোর জন্য এই যে বাধ্যতামূলকভাবে আবশ্যিকভাবে যে অনুসন্ধানের যে বাধ্যবাধকতা আছে সেটাকে বাতিল করতে হবে। লিখিতভাবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নিকট হতে অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য বা ইনফরমেশন প্রাপ্তির ক্ষেত্রে সরাসরি মামলা দায়ের করার জন্য মামলা দায়েরপূর্বক তদন্ত কার্যক্রম শুরু করতে হবে। কগনাইজেবল এভিডেন্স থাকলে, আছে বলে মনে করলেই, তথ্য আছে মনে করলেই সেটার উপরে তদন্ত কার্যক্রম শুরু করা যাবে মামলা করানোর সাপেক্ষে। অপরাধ সংগঠনের ব্যাপারে কোনো বার্তা বা মেসেজ প্রাপ্তির ক্ষেত্রে কিংবা অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য লিখিতভাবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নিকট প্রাপ্ত না হলে উক্ত তথ্য বা বার্তার গুরুত্ব বিবেচনায় দুদক গোপন অনুসন্ধান পরিচালনা করতে পারবে। আমরা আন্ডারকভার ইনকোয়ারি পৃথিবীর বিভিন্ন দেশে কার্যকরভাবে পরিচালিত হয়, আমরা সেটা প্রস্তাব করছি। দুদকের একটি প্রসিকিউশন পলিসি প্রণয়ন করতে হবে
এর মাধ্যমে অপরাধের মাত্রা ও জনস্বার্থ বিবেচনায় তফসিলভুক্ত অপরাধসমূহ কোন কোন ক্ষেত্রে দুদক কর্তৃক তদন্তযোগ্য হবে তা সুনির্দিষ্ট করতে হবে এবং অপরাপর ক্ষেত্রে দুদক অভিযোগসমূহ তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করবে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 20 ধারা সংশোধনপূর্বক পুলিশকে কমিশন কর্তৃক প্রেরিত অভিযোগে তদন্তের ক্ষমতা প্রদান করতে হবে। এরপর হচ্ছে দুর্নীতি দমন কমিশনের 32-এর ক 2004 যে আইন তার 32-এর ক বিলুপ্ত করতে হবে। সেটি আপনারা জানেন যে সেটার মাধ্যমে জজ, ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। আমরা সেটাকে রহিত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব করেছি। বর্তমানে দুদকের যে সমস্ত জেলায় কার্যালয় রয়েছে সেগুলো প্রত্যেকটা জেলাতেই যেখানে কার্যালয় আছে বর্তমানে সেখানে স্পেশাল জজ আদালত অনতিবিলম্বে প্রতিষ্ঠা করতে হবে এবং পরবর্তীতে আমরা সুপারিশ করেছি যে দেশের প্রতিটি জেলায় দুদকের কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সেই প্রতি জেলায় যখন কার্যালয় প্রতিষ্ঠিত হবে প্রতিটি ক্ষেত্রে একইভাবে জজ আদালত, স্পেশাল জজ আদালত প্রতিষ্ঠা করতে হবে। দুদকের তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে প্লি বার্গেনিং ব্যবস্থা সম্ভাব্য ইতিবাচক নেতিবাচক ফলাফল নিবিড়ভাবে পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশের চর্চায় আমরা দেখেছি, বাংলাদেশের পক্ষেও এটি পালনীয় সম্ভব মনে করছি বা যথাযথ মূল্যায়ন সাপেক্ষে। সেটি হচ্ছে যে প্লি বার্গেনিংয়ের মাধ্যমে বিশেষ করে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ক্ষুদ্র মাত্রার দুর্নীতিগুলোর ক্ষেত্রে এই বিষয়টা বিশেষ কার্যকর হয়ে থাকে। কাজেই আমরা সেটাকে পরখ করার জন্য পরামর্শ দিয়েছি। আমাদের কয়েকটি সংস্থার সাথে যেটা ডিপার্টমেন্টাল বা আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে দুদকের কাজ করার কথা, সেটি বাংলাদেশে খুব একটা হয়নি। সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড, সিআইডি, বিএফআইও, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন কার্যালয়, এই ধরনের সংস্থাগুলোর সাথে দুদকের এমওইউর মাধ্যমে, সমঝোতা স্মারকের মাধ্যমে কোঅপারেশন বা সহযোগিতা এবং সমন্বয়ের উপায় অনুসন্ধানের জন্য ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। একইভাবে অর্থ পাচারের ক্ষেত্রে বিশেষ করে উচ্চমাত্রার অপরাধ এবং অর্থ পাচারের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদা করে টাস্ক ফোর্স গঠন করার জন্য এই সংস্থাগুলির সাথে সহযোগিতার মাধ্যমে আমরা সুপারিশ করেছি। একটি বিশেষ ক্ষেত্র আছে যেটা আয়কর আইনের 2003-এর 309 নম্বর যে ধারা, সেটিকে আমরা সংশোধন করতে বলছি এই কারণে যে এই ধারার বলে দুদক আয়কর সংক্রান্ত যে তথ্য সেগুলো আয়কর জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে বা কর বিভাগ থেকে পেতে পারে না আদালতের পূর্ববর্তী ছাড়া, যেটি কোনো অবস্থায় বাস্তবে সম্ভব নয়। কাজেই এবং যেটা আগে একসময় সম্ভব ছিল, দুদক একসময় পেত, সেটা এই আইনের বলে সম্ভব হচ্ছে না। কাজে আমরা মনে করছি যে এই ধারাটি রহিত করা দরকার। অন্য যে বিষয়টি আমরা আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সেখানে আপনারা জানেন যে পাবলিক কন্ট্রাক্টিং বা সরকারি খাতে যে ক্রয়, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এক্ষেত্রে দুদকে আমরা প্রস্তাব করছি সিএডি বা কন্ট্রোলার জেনারেল অফিস এবং আইএমইডি, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত বিভাগের পর্যবেক্ষক সংস্থা, তাদের সাথে পারস্পরিক সহযোগিতার চুক্তির মাধ্যমে বা এমওইউর মাধ্যমে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে, সেই সুযোগ সৃষ্টি করার সুপারিশ আমরা করেছি। দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেটি সম্পর্কে আমাদের বেশ কিছু সুপারিশ রয়েছে, যার মধ্যে দুদকের এখন বর্তমানে দুদকের মহাপরিচালকের সংখ্যা 8, আমরা সেখানে সেই সংখ্যাকে 12 বলছি। 12তে উন্নীত করতে হবে। দুদকের কাজের ব্যাপ্তি, গভীরতা এবং বিশেষ করে যে কাজের ক্ষেত্রগুলো সেগুলোকে বিবেচনায় নিয়ে এই অনুবিভাগগুলি হচ্ছে প্রশাসন, অর্থ ও মানব সম্পদ, প্রতিরোধ ও গণযোগাযোগ, তথ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন, লিগ্যাল ও প্রসিকিউশন, তদন্ত 1, তদন্ত 2, বিশেষ তদন্ত 9 নম্বর অনুবিভাগ, মানি লন্ডারিং, তারপরে হচ্ছে গোপন অনুসন্ধান এবং 1, গোপন অনুসন্ধান 2 এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা। এই অভ্যন্তরীণ শৃঙ্খলা অন্য যে কোনো বিভাগের মতোই গুরুত্বপূর্ণ, আমরা একটা অনুবিভাগ হিসেবে গঠন করার জন্য প্রস্তাব করেছি। এরপরে দুদকে জনবলের সংকট আছে। যে জনবল অনুমোদিত তার প্রায় 40% তাদের নেই। সেটা অনতিবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং আমরা যেই অনুবিভাগের প্রস্তাব করেছি 12টি, সেই অনুযায়ী
জনবল কাঠামো নতুন করে ঢেলে সাজাতে হবে এবং তদনুযায়ী অনতিবিলম্বে তাদের প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জেলা এবং ইতিমধ্যে আমি বলেছি প্রতিটি জেলায় প্রয়োজনীয় লজিস্টিক এবং জনবলের সক্ষমতা সহ জেলা পর্যায়ের কার্যালয়ের সংখ্যা বাড়াতে হবে, দেশের প্রতিটি জেলায় সেটি স্থাপন করতে হবে। এরপর হচ্ছে নিয়োগ, দুদকে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে সচিব এবং অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে আমরা যে প্রস্তাবনা করেছি, আপনারা জানেন যে সচিব সরকার থেকে হয় প্রেষণে প্রেরণ করা হয়, যদিও আইনগতভাবে আছে দুদক সচিব নিয়োগ দেবে, কিন্তু সেটা বাস্তব প্রয়োগ হয় নাই। আমরা যেটা প্রস্তাব করছি সেটা হচ্ছে যে দুদকের সচিবের নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক এবং উন্মুক্ত প্রক্রিয়া বিধান করতে হবে। তবে সরকারি চাকরিতে যদি নিয়োজিত কোনো কর্মকর্তা বিজ্ঞাপিত পদের জন্য যোগ্য বিবেচিত হন, প্রমাণিত হন, তাহলে যেটা মাদার অর্গানাইজেশন আছে তার থেকে ছুটি নিয়ে তিনি নিযুক্ত হতে পারবেন। একইভাবে মহাপরিচালক ও পরিচালক পদের জন্য উন্মুক্ত প্রতিযোগিতা এবং উন্মুক্ত প্রক্রিয়া এবং প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে। শুধুমাত্র প্রেষণের বদলির মাধ্যমে নিযুক্ত পরিচালকের ক্ষেত্রে এটা উন্মুক্ত প্রতিযোগিতা প্রযোজ্য হবে না। আমরা এই ক্ষেত্রে যে বিষয়টি প্রস্তাব করেছি যে এই যে বিশেষ করে মহাপরিচালক এবং পরিচালক, আপনারা জানেন যে যারা আছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে এখন আমলাতন্ত্র বা প্রেষণে প্রেরিত প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সেই জায়গায় আমরা যেটা বলছি যে প্রথমত যেটা বলছি যে 60% মহাপরিচালকের পদ এবং 75% পরিচালকের পদ যারা দুদকে কর্মরত জনবল আছে তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীর ক্ষেত্রে এক ধরনের কোটা পদ্ধতি চালু করতে হবে এবং বাকি পদগুলো উন্মুক্ত প্রতিযোগিতায়, তারা অবশ্যই উন্মুক্ত প্রতিযোগিতার মানদণ্ডে যোগ্য বিবেচিত হবেন। তো এক্ষেত্রে শুধুমাত্র যাতে করে আপওয়ার্ড মোবিলিটির একটা স্কোপ থাকে, অর্থাৎ যারা অভ্যন্তরে কাজ করছে তাদের পেশাগত এবং প্রাতিষ্ঠানিক যে কমিটমেন্ট সেটাকে নিশ্চিত করার জন্য তাদের প্রমোশনের মাধ্যমে উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা করার জন্য আমরা এই পরামর্শটা করেছি। আর প্রেষণের ক্ষেত্রে 10% পদের নিয়োগ সর্বোচ্চ প্রেষণের নিয়োগের মাধ্যমে হতে পারে, এটি আমরা প্রস্তাব করেছি। তবে স্পেশালাইজড ক্ষেত্র যেটা তদন্ত, প্রসিকিউশন ও বিচারের স্বার্থে যদি নিযুক্তিতে হয় তাহলে সেই ক্ষেত্রে এই ক্যাপটা প্রযোজ্য হবে না, 10% বিষয়টি প্রযোজ্য হবে না, কারণ সেটি আবার অন্যভাবে অপরিহার্য বলে আমরা বিবেচনা করেছি। দুর্নীতি দমন কমিশনের আইনে আপনারা জানেন যে স্থায়ী প্রসিকিউশন ইউনিট থাকতে হবে, এটা উল্লেখিত আছে, কিন্তু হয়নি এখনো পর্যন্ত। আমরা সেটার জন্য প্রস্তাব করেছি পর্যায়ক্রমে 5 থেকে 10 বছরের মধ্যে প্রত্যক্ষভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে প্রসিকিউশন ইউনিট নিজস্ব দুদকে ডেভেলপ করতে হবে, এবং সেটার জন্য আমরা তিনটা স্টেজের কথা বলেছি। 10 থেকে 20% হারে এটা 5 থেকে 10 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। দুদকের সার্বিক কার্যক্রম বিশেষত অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও প্রসিকিউশন সংক্রান্ত কার্যাদি পুরোপুরি সম্পূর্ণভাবে অটোমেশন করতে হবে, এন্ড টু এন্ড অটোমেশন করতে হবে, যেটি অত্যন্ত অপরিহার্য। তার মাধ্যমে দক্ষতা এবং বিশেষ করে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। দুদকের একটি ডিজিটাল ফরেন্সিক ল্যাব আছে, আপনারা জানেন, কিন্তু সেটা কোনো কার্যকর নয়। এটা লোকবল এবং সক্ষমতা বৃদ্ধি করতে হবে এর মাধ্যমে, এবং সেটার কার্যকরতা নিশ্চিত করতে এবং এটার নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে, বিচারিক প্রক্রিয়া গ্রহণযোগ্যতা নিশ্চিতের লক্ষ্যে এই প্রসিকিউশন ল্যাবটি সরাসরিভাবে দুদকের চেয়ারম্যানের কাছে রিপোর্টেবল হবে। দুদক চাকুরি বিধিমালা 2008-এর 54(2) আপনারা অনেকেই জানেন, সেটাকে বিলুপ্ত করতে হবে বলে আমরা মনে করি, কারণ এটি বৈষম্যমূলক এবং এটি দুদকের কর্মীদের মধ্যে এক ধরনের শঙ্কা, স্থায়ীনতার ঝুঁকি সৃষ্টি করেছে। আমরা মনে করি যে এই ধারাটি বাতিল করা উচিত। দুদকের নিজস্ব তহবিল, ফাইন্যান্সিয়াল মানে আর্থিক বিষয়ে আমাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে। মূলত এই কথাটাই যে আমরা চাই দুদক যেন পরিপূর্ণভাবে আর্থিকভাবে স্বাধীন এবং সক্ষম হয়। সেই লক্ষ্যে আমরা যেটা প্রস্তাব করছি, দুদকের একটা নিজস্ব তহবিল থাকবে এবং সেই তহবিলে 2টা উপাদান থাকবে। একটি হচ্ছে যে দুদকের প্রস্তাবিত যে বাজেট সরকার অনুমোদন করে থাকে, সেই বাজেটের পুরো অর্থ এই তহবিলে সরাসরি জমা হবে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে এর বাইরে
দুদকের মামলায় আদায়কৃত জরিমানা বা বাজেয়াপ্তকৃত অর্থের ন্যূনতম 10% এই তহবিলে জমা হবে। যে তহবিলটা ব্যবহারের পরিপূর্ণ স্বাধীনতা দুদকের থাকবে এবং মূলত আমরা যেটা প্রস্তাব পরবর্তীতে যেটা করেছি, এই তহবিল থেকে দুদকের যারা দক্ষতার পরিচয় দিবে, সক্ষমতার পরিচয় দেবে, নৈতিকতা সততার পরিচয় দিবে এবং দৃষ্টান্তমূলকভাবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা প্রণোদনার ব্যবস্থা থাকতে হবে। দুদকের কর্মীদের জন্য বেতন কাঠামো আলাদা নিজস্ব বেতন কাঠামো তৈরি করতে হবে। আমরা মনে করি যে দুদকের যে, এবং এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদকের কর্মীরা যে দায়িত্ব পালন করে থাকে, দুদক প্রতিষ্ঠান হিসেবে যে যা মর্যাদা থাকার কথা, যে ধরনের গুরু দায়িত্ব তাদের উপরে, সেটি যে জাতীয় বেতন কাঠামো তার ন্যূনতম দ্বিগুণ হওয়া উচিত বলে আমরা মনে করি। শুধু বেতন কাঠামো এবং নিয়মিত ইনক্রিমেন্ট সেটাই যথেষ্ট নয়, এটার সাথে ঝুঁকি বাতা এবং অন্যান্য প্রণোদনা তাদেরকে নিশ্চিত করতে হবে, যাতে করে দুদকের কর্মী হিসেবে তার একটা সেন্স অফ প্রাইড এবং ওনারশিপ যাদের মধ্যে একটা গর্ববোধ থাকে, তারা একটা ভালো কাজ করছে সেই ক্ষেত্রে। কিন্তু এটা বিনা শর্তে নয়, বিনা শর্তে নয় এই অর্থে যে দুদকের আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে, এটা ইতিমধ্যে আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়েছি, অতি দ্রুত যেটা কাজ করতে হবে, দুদকের যারা সরকারের সহায়তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন তদন্ত বা গোয়েন্দা সংস্থার সহায়তায় একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে দুদকের মধ্যে ইতিমধ্যে যারা দুর্নীতিবাদ বা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, অপরাধের অনিয়মের সাথে সংশ্লিষ্ট কর্মীরা আছেন, যেটি মোটামুটি সকলেরই জানা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দুদক থেকে বহিষ্কার করতে হবে। শুধু তাই নয়, আমরা বলছি তাদেরকে ফৌজদারি বিচারে সোপর্দ করতে হবে। এটা দৃষ্টান্ত স্থাপনের জন্য যে দুদকে ভবিষ্যতে আর কখনোই কোনো প্রকার অনিয়ম দুর্নীতি গ্রহণযোগ্য হবে না। এটি হচ্ছে যে দৃষ্টান্ত স্থাপন করা, এবং পরবর্তীতে পাশাপাশি এটিকে ভবিষ্যতে যেন এটা না হয় সেটি প্রতিরোধের লক্ষ্যে আমরা যেটা বলছি, দুদকের যে বর্তমানে একটি অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি নামে একটা কমিটি আছে, সেটা সম্পূর্ণভাবে বাস্তবে অকার্যকর, তেমন কিছু ভূমিকা রাখতে পারেনি। সেই কমিটিকে আমরা শৃঙ্খলা অনুবিভাগ হিসাবে গঠন করতে বলেছি, যেটা আমরা 12টি অনুবিভাগের মধ্যে একটি হচ্ছে শৃঙ্খলা অনুবিভাগ, সেটি গঠন করার জন্য বলছি। এবং সেই বিভাগের দায়িত্ব হবে নিজস্ব লোকবল এবং বিভিন্ন প্রতিরক্ষা গোয়েন্দা ও আইন প্রক্রিয়া সংস্থা হতে প্রেষণে আগত বেসনে বদলির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত লোকবলের সমন্বয় ঘটিত হবে। এবং এই বিভাগটি কী করবে, দুদক কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং এই লক্ষ্যে প্রয়োজন বোধে কাউন্টার ইন্টেলিজেন্সের আশ্রয় নেবে। দুদক কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি সহ বিভিন্ন অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থী কাজের গোপন অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করবে এবং দুর্নীতি দমন কমিশনের চাকরি বিধিমালা 2008 অনুসারে দাখিলকৃত সম্পদ বিবরণী সকল কর্মকর্তা দুদকের কর্মীদের সম্পদ বিবরণীর ব্যাপারে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যেটা একটা নিয়মিত কার্যক্রম হবে। যে শৃঙ্খলা অনুবিভাগের নিয়মিত কার্যক্রম, এটা কোনো সিঙ্গেল শট না, যাতে পুরো প্রতিষ্ঠানে একদিক থেকে আমরা বলছি তাদের ইনসেন্টিভ বা প্রণোদনা থাকতে হবে সর্বোচ্চ মানের, আবার একইভাবে সর্বোচ্চ মানের স্বচ্ছতা জবাবদিহিতার মানদণ্ড নিশ্চিত করতে হবে। এটা দুইটির সমন্বয়ে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আমরা একটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, এটা আশা করতে পারি। এর বাইরে আমরা সর্বশেষ যে ক্ষেত্রটি নিয়ে আমাদের প্রস্তাবনার মধ্যে বা প্রতিবেদনে গুরুত্ব সহকারে আমরা প্রস্তাব করেছি, তার মধ্যে সেটি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রম। আপনারা জানেন যে দুর্নীতি শুধুমাত্র নিয়ন্ত্রণ নয়, একটু প্রতিরোধের দরকার। সেই লক্ষ্যে আমরা প্রথম যে প্রস্তাবটি করেছি সেটা হচ্ছে মূলত যে ওদের কিছু কার্যক্রম আছে বিক্ষিপ্তভাবে অ্যাডহক ভিত্তিতে, কিছু কিছু শিক্ষার্থীদের সাথে কার্যক্রম আছে, জনগণের সম্পর্কে দুর্ভোগ নামে একটি উদ্যোগ আছে। এই বিষয়গুলি যথেষ্ট নয়, এগুলোকে একটা ইন্ডিপেন্ডেন্ট বা নিরপেক্ষ বিশ্লেষণের উপর ভিত্তি করে দুর্নীতি প্রতিরোধক কৌশল প্রণয়ন করতে হবে, তার উপর ভিত্তি করে বাৎসরিক ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করে তাদের প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তো এর মধ্যে থেকে বেশ কিছু, আমি আর সময় নিতে চাচ্ছি না, কয়েকটি বিষয় এখানে আমরা বুলেট পয়েন্ট হিসেবে উল্লেখ করেছি, যার মধ্যে যেই কার্যক্রমগুলো দুদক করা উচিত বলে আমরা মনে করি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে। বিশেষ করে যে কথাটি মনে রাখতে হবে, দুদকের এবং আমাদের সাধারণ সকল প্রতিষ্ঠান এবং
এবং পুরো সমাজের, যেটা হচ্ছে এটা শুধুমাত্র শাস্তিযোগ্য অপরাধ নয় দুর্নীতি, বরং একটা সামাজিক, সাংস্কৃতিক এবং সকল ধর্মীয় মানদণ্ডে একটি অগ্রহণযোগ্য, ভিন্ন, বৈষম্যমূলক, ধ্বংসাত্মক ও বর্জনীয় ব্যাধি। এবং এই যে মানসিকতা, এই মানসিকতার বিকাশের লক্ষ্যে সকল সম্ভাব্য আকর্ষণীয় উদ্ভাবনী মাধ্যম প্রক্রিয়া অনুসরণ করে কৌশলগত এবং টেকসই প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এবং বিশেষ করে আমরা আমাদের প্রস্তাবনার মধ্যে আছে, যেমন তরুণ প্রজন্মের জন্য টার্গেটেড সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হবে, তরুণদের ভাবনায়, তরুণদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালিত করতে হবে, দুদকের যে দুঃপ্রক যে আছে সেটা সংস্কার করতে হবে। এই ধরনের বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা করেছি। পাঠ্যপুস্তকে দুর্নীতি বিরোধী, দুর্নীতি বিষয়ক, দুর্নীতি নেতিবাচক প্রভাব বিষয়ক উপাদান সংযুক্ত করতে হবে প্রাথমিক থেকে দশম মানে যে ক্লাস 11 পর্যন্ত। এরপরে আবার শিক্ষা পর্যায়ে, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিভিন্ন ধরনের দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি যেটা বলছি যে দুদকের যে হটলাইন আছে, সেই হটলাইন নাম্বারটি সকল পাঠ্যপুস্তকের মাধ্যমে এবং অন্যান্য সোশ্যাল মাধ্যম, মডার্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে, যাতে করে মানুষ এখানে অভিযোগ করতে উৎসাহিত হয়। এই বিষয়গুলো আমাদের দুদকের প্রচারণামূলক কার্যক্রম বা প্রতিরোধমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে হবে। সর্বশেষ আমরা যে প্রস্তাবনাগুলো করেছি, আমরা 47 দফা প্রস্তাব করেছি। এর মধ্যে অবশ্যই 47টি মোতাবেক, এর মধ্যে আরও কোনো উপদফা আছে, সব মিলিয়ে 47টি। এই দফাগুলো বাস্তবায়নের জন্য, বাস্তবায়নের জন্য আমরা একটা পথরেখা প্রস্তাব করেছি, যেটি আমাদের মূল প্রতিবেদনে আছে। পথরেখাটির মধ্যে আমরা 3টি পর্যায়ে বা বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশ করেছি। একটি হচ্ছে স্বল্প মেয়াদে, যেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করা যায়। বিশেষ করে দুদকের হাতে মানে প্রতিপালনযোগ্য যে প্রস্তাবনাগুলো আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাস্তবায়নযোগ্য যে প্রস্তাবনাগুলো আছে, সেগুলো আছে 6 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য। এরপরে দেড় বছর 18 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য বেশ কিছু প্রস্তাবনা আছে, এবং কিছু আছে প্রস্তাবনা যেগুলো 3 থেকে 5 বছর লাগতে পারে, সেটি আমরা 3 থেকে 4 বছর লাগতে পারে 48 মাস মেয়াদের। সো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা প্রস্তাবনা করেছি। আমরা আশা করছি যে আমাদের প্রস্তাবনা নির্ভর করে যদি দুদকের সংস্কার হয় এবং রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তনের কথা আমরা প্রস্তাব করছি সেগুলো বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো ক্লারিফিকেশন বা প্রশ্ন থাকে তাহলে করতে পারেন না। স্বল্পমেয়াদী, তারপরে হচ্ছে মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এখানে একটা বিষয় রয়েছে 6 মাস, 18 মাস, 48 মাস। মানে আপনারা তো 47টা প্রস্তাব দিয়েছেনই, মানে পুরোটা এটা আমি একটু বুঝি নাই আর কি। কোনটা? না, এই যে প্রস্তাবগুলো 47টি প্রস্তাব, এগুলোকে আমরা এই 3টা শ্রেণীতে ভাগ করে দিয়েছি। কোন প্রস্তাবগুলো 6 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য সেগুলো চিহ্নিত করেছি, কোনগুলো বাস্তবায়নের জন্য শুরু থেকে 18 মাস পর্যন্ত লাগতে পারে, কোনগুলো 48 মাস লাগতে পারে। আমরা যেটা চাই যে অনেক প্রতিবেদন হয়, সুপারিশ হয়, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। এর ক্ষেত্রে সেটা না হোক, সেটা আমরা চাই, এবং সেই লক্ষ্যে সুবিধা যারা কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের সুবিধা জন্য আমরা এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে আপনারা বললেন যে নতুন একটি বেতন কাঠামোর বিষয়টা, যেটা বলছেন যে জাতীয় বেতন কাঠামোর ন্যূনতম দ্বিগুণ হতে হবে, তো সেক্ষেত্রে দুদকের জন্য যদি বেতন কাঠামোটা এরকম হয়, আর সরকারি যে অন্যান্য খাতগুলো আছে বা অন্যান্য অধিদপ্তরগুলো আছে, সেখানে যদি বেতনটা আবার কমে যায়, সেখানে এক বৈষম্য হবে কিনা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা মনে করেন কিনা যে সেক্ষেত্রে যদি আবার বেতন কাঠামো সমন্বয় করা হয়, তাহলে সরকারের উপর চাপ পড়ে যাবে কিনা, সেক্ষেত্রে আপনাদের কোনো বক্তব্য কিংবা অন্য কোনো সুপারিশ আছে? না, এটা হচ্ছে মূলত কথাটা হচ্ছে, আপনি কিন্তু প্রথমে প্রশ্নের মধ্যে একটু আপনাকে যুক্ত করতে চাই। দুদক একটা সরকারি প্রতিষ্ঠান না। আমরা এতদিন দুদককে সরকারি প্রতিষ্ঠান ভেবেছি, সেই কারণে একটা অন্যতম কারণ ছিল এটা দুদক অকার্যকর ছিল। ঠিক আছে, সেই লক্ষ্যে আমরা দুদক এমন একটা প্রতিষ্ঠান হবে যেটাতে যারা কর্মী তাদের একদিক থেকে
মানে এই দুদকের কর্মী হিসাবে একটা সেন্স অফ প্রাইড থাকবে, গর্ব থাকবে, অহংকার থাকবে, এবং তারা আর্থিকভাবে অন্যান্যভাবে তাদের মধ্যে এই চেতনাটা থাকবে, তারা ভালো কাজ করলে ভালো কাজের জন্য স্বীকৃতি পাচ্ছে। সেই হিসাবে আমরা এটা করছি। আমরা শুধুমাত্র জাতীয় বেতন স্কেলের সাথে ন্যূনতম এটা বলছি একটা রূপক হিসাবে যে ন্যূনতম এটা হতে হবে। এটির সাথে সরকারি প্রতিষ্ঠানে তুলনা করার কোনো যুক্তি নাই বলে আমরা মনে করি। তবে আমি আপনাকে আরেকবার সবাইকে মনে করছি, এটা কিন্তু বিনা শর্তে নয়। এটা শর্তটা হচ্ছে এই যে তাদের যে নৈতিক মানদণ্ড, আচরণগত মানদণ্ড এমন সর্বোচ্চ মানের হবে যেটা কোনো প্রকার স্খলন হলে সেটা শূন্য সহনশীলতা, এই দুইটার সংমিশ্রণ। কাজে এখানে আপনার প্রশ্নটা যৌক্তিক একদিক থেকে, কিন্তু বিষয়টা তুলনা করার মতো না। কমিশনের মেয়াদ আপনি 4 বছর বলেছেন, 4 বছর মেয়াদি পদ। 4 বছর এবং 5 বছরের মধ্যে বিস্তর পার্থক্য কিন্তু নেই, 1 বছরের ব্যবধান আসলে। তো কেন 4 বছর জানতে চাচ্ছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেক সময় মানি লন্ডারিং আইন নিয়ে অনেক কথা বলেছেন, দুদকের যে মানি লন্ডারিং আইন ফিরে পাওয়া উচিত। এখানে এই বিষয়ে আপনাদের বিস্তার কোনো প্রস্তাব বা সুপারিশ আসলে ছিল না, একটু যদি ব্যাখ্যা করতেন। থ্যাংক ইউ। মানি লন্ডারিংয়ের বিষয়ে আমি আমার সহকর্মী ফারজানাকে বলবো ব্যাখ্যা করার জন্য। তার আগে আমি যেটা বলে শিডিউলটার যেটা বলেছেন সেটা আপনি বলেন, সেটা বললে ভালো হয়, আমি পরে কথা বলবো। ধন্যবাদ প্রশ্নের জন্য। মানি লন্ডারিং যে কনসেপ্টটা, এটা আসলে একটা সময়ে দুদকের তফসিলভুক্ত অপরাধ ছিল। পরবর্তীতে মানি লন্ডারিংটাকে দুদকের তফসিলের বাইরে নিয়ে এটা বেসিক্যালি ইনভেস্টিগেশনের জন্য সিআইডিকে দেওয়া হয়, সেটা পুলিশের কিছু কর্তৃত্ব আছে। সেটার কি কারণে করা হয়েছিল এটা হয়তো আমরা বুঝতেই পারি, বিভিন্ন হয়তো রাজনৈতিক কারণ পেছনে থাকতে পারে। আমরা যে প্রস্তাবটা এখানে দিয়েছি মানি লন্ডারিং নিয়ে, মানি লন্ডারিং শব্দটার যে ডেফিনিশনটা, এটাকে স্পেসিফিক করতে বলা হয়েছে প্রথমত। আমরা বলেছি যে মানি লন্ডারিং এর সংজ্ঞাটা দেওয়া হয়েছে বর্তমান আইনে, এই সংজ্ঞাটার ব্যাপ্তি অনেক বিশাল। এই ব্যাপ্তির কারণে যেটা হয় যে ট্রু সেন্সে মানি লন্ডারিং যেটা হচ্ছে সেটা আনঅ্যাটেন্ডেড থেকে যায়, আনঅ্যাড্রেসড থেকে যায়, এবং এই সুযোগটা নিয়ে অনেক বড় বড় ঘটনা মানি লন্ডারিং এ ঘটেছে বাংলাদেশে। তো ভবিষ্যতে যেন এই ঘটনাগুলো না ঘটে সেটার জন্য আমরা প্রথমত চেয়েছি যে মানি লন্ডারিং ডেফিনেশনটাকে অনেক বেশি স্পেসিফিক করা হোক, এবং এটা যেন মানুষের বোঝার ক্ষমতার মধ্যে নিয়ে আসা হোক, 1 নম্বর। দ্বিতীয়ত যেটা, যে মানি লন্ডারিং ইটসেলফ ইজ এ ক্রাইম। এই ক্রাইমটাকে দুদকের তফসিলের বাইরে নিয়ে যাওয়া হলেও কিছু কিছু তফসিলভুক্ত অপরাধ আছে যে অপরাধ সংক্রান্ত মানি লন্ডারিংটা এখন পর্যন্ত দুদকের হাতে আছে, যেমন ঘুষ সংক্রান্ত মানি লন্ডারিংটা দুদকের হাতে আছে, আরো বেশ কিছু জায়গায় আছে। তো সেই জায়গাটা থেকে আইন যেটা আছে এই মুহূর্তে, যেটা আমরা মনে করি এটা সাফিসিয়েন্ট নয়, বাট এটার এক্সিকিউশনটা ছিল না, এবং ওই এক্সিকিউশনটা কিভাবে করা যায় সেই ধরনের প্রস্তাবগুলো আমরা দিয়েছি, যেটা স্যার অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছে। এটা আমি আর ডুপ্লিকেশন করতে চাই না, আবার ডিটেইলসে বলতে চাচ্ছি না বিষয়গুলো। তবে মানি লন্ডারিং এর আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদেরকে অপরাধটাকে অ্যাড্রেস করা, এবং যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারে আওতায় আনা। এটা দুদক একলা করা দুদকের পক্ষে সম্ভব না। বাংলাদেশে যতগুলো ইনভেস্টিগেটিং এজেন্সিজ আছে, গভর্নমেন্ট আছে, দুদকের সাথে রিলেটেড স্টেক হোল্ডার্সরা আছে, প্রত্যেকের সমন্বিত চেষ্টায় কিন্তু শুধু মানি লন্ডারিং নয়, অ্যান্টি করাপশন মানে দুদক সংক্রান্ত যত ধরনের করাপশন আছে বা ক্রাইম আছে সবগুলোকে কিন্তু অ্যাড্রেস করা সম্ভব, এবং আমরা সেভাবে কিন্তু সম্মিলিতভাবে প্রস্তাবটা দেওয়ার চেষ্টা করেছি। আলাদাভাবে মানি লন্ডারিং আইনের এখতিয়ারটা দুদক হাতে না থাকলেও দুদকের যে শিরোভুক্ত আইন অপরাধগুলো আছে তার সাথে সংশ্লিষ্ট যে মানি লন্ডারিং আছে সেটি কিন্তু দুদক যথাযথভাবেই করার মতো এখতিয়ার আছে, এবং সেটা আপনারা দেখছেন অতি সম্প্রতি যে মামলাগুলো করছে দুদক হচ্ছে, সেটা কিন্তু প্রায় শতভাগ না হলেও অনেক ক্ষেত্রেই মানি লন্ডারিং অপরাধের সাথে জড়িত। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা, যেটা প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে 5 থেকে 4 কেন, কোনো পার্থক্য নাই। পার্থক্য 1 বছর কম না, একেবারে পার্থক্য নাই বললে চলে না। আমাদের যে তথ্য সংগ্রহ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে বিষয়গুলো আমরা পেয়েছি তার মধ্যে এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে যে প্রথম শুরু থেকে যে 4 বছর ছিল সেটি মোটামুটি ভাবে যদি প্রয়োগ হতো তাহলে যথেষ্ট ছিল। 5 বছর বাড়ানো হয়েছিল এটা বিশেষ প্রেক্ষিতে, এবং এটার
কোনো প্রকার এর ফলে কোনো প্রকার ইতিবাচক ফল হয়নি, বরং এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট ডেভেলপ করে যায় এই ধরনের প্রতিষ্ঠানে দীর্ঘকাল হলে। সেই কারণে আর তাছাড়া আমরা যেটা মনে করছি যে যত বেশি ডায়নামিজম হবে, নতুন নেতৃত্ব আসবে, তত বেশি সুবিধা হবে। একটা সুপারিশ আমাদের আছে, সেটা হচ্ছে যে আমরা বিস্তারিত বলতে পারিনি, সেটা হচ্ছে যে আমরা চাই যে সব 5 দুদকের কমিশনের 5 জনই যেন একই সাথে নিযুক্ত বা মেয়াদ শেষ না হয়, এই জিনিসটা নিশ্চিত করা, যাতে করে একটা মিক্স অফ এক্সপার্টিস হয়। ঠিক আছে। আচ্ছা, আমার যে প্রশ্ন, মানে এটা তো মূলত হচ্ছে যে সংস্কার কমিশন গঠন করার প্রয়োজন এই জন্য হয়েছে, আমার যেটা বিশ্বাস যে দুদক আসলে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। তো আমার স্পেসিফিক ভাবে আমরা যদি বলি, দুদকের সাথে আমরা অনেকদিন ধরে যারা কাজ করছি, এখানে যে আমলাতন্ত্র, যাদের বিরুদ্ধে আসলে দুদকের কাজ করার কথা, তারাই যখন এটি দখল করে বসে আছে, তো আপনারা বলছেন যে তাদেরকে এখন প্রেষণে 10% বেশি আর তারা জায়গা নেবেন না। তা আপনারা কি মনে করেন 10% নিয়ে তারা আবার তাদের সেই মাফিয়া যে চক্র, সেটি আবার গঠন করতে পারবে না? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে অতীতে যে কর্মকর্তা কর্মচারী যারা যেই লেভেলে ছিল, যাদের অপরাধগুলো অনেক সময় টিআইবিও জানে, সাংবাদিকরা তো জানেন, তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা কি উচিত বলে আপনারা মনে করেন সংস্কারে, যার কারণে পরবর্তীতে এরকম কাজ যেন করতে না পারে? এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে আসলে আমি হয়তো মিস করতে পারি, কিন্তু দুদকে এখানে কমিশনার, চেয়ারম্যান বা মহাপরিচালক পদে নিয়োগের ক্রাইটেরিয়া গুলা কিরকম হচ্ছে? আপনি সবকিছু ক্রাইটেরিয়া এখান থেকে সেট করে দিতে পারবেন না, কিন্তু যদি কারো বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ থাকে, কোনো কর্মকর্তা, কমিশনের কোনো সদস্য, সেই বিষয়গুলো কতদূর এখতিয়ারে আনা উচিত, কতদূর কি আনা উচিত, এই বিষয়গুলো আপনারা সংস্কারে আনবেন কিনা, আনছেন কিনা আমি আসলে দেখিনি, বা জানবেন, বা এই বিষয়গুলো আপনারা কতদূর কি করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে অবৈধ সম্পদ আর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, এই বিষয়টিকে দুদক কিন্তু একেবারে মিলিয়ে ফেলেন। আমি যতটুকু বুঝি, এখানে আইন বিশেষজ্ঞরা আছেন, উনি আমার চেয়ে বেশি বুঝতে পারবেন। অবৈধ সম্পদ হচ্ছে যে আপনার অপরাধ লব্ধ সম্পদ, আপনি চাঁদাবাজি করেছেন, আপনি কাউকে হুমকি ধামকি দিয়েছেন, এইরকম কোনো কিছু সাথে অপরাধের সাথে সংযুক্ত যে আয়, সেটাকে আমরা অবৈধ সম্পদ বলি। কিন্তু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আপনার অপরাধ লব্ধ হবে এমন কোনো কথা নেই। এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যে প্রভিশন, যে সুযোগ, সেটাকে ব্যবহার করে কিন্তু অনেক দুদকের অনেক অসাধু কর্মকর্তা কিন্তু অনেক সময় সুযোগ নেয়, এটা আমরা দেখছি। তো এই বিষয়গুলো আসলে মানুষের হয়রানি কমানোর জন্য কিভাবে, মানে এটা অনেক সময় যে পুলিশের 57 ধারার মতোই ওরা অনেক সময় ব্যবহার করতে আমরা দেখেছি, যত্রতত্র যাত্রার সাথে জ্ঞাত আয় বহির্ভূত যে কোনো একটা বিষয় নিয়ে জ্ঞাত আয় বহির্ভূত। আমি একটা এক্সাম্পল যদি দিই, আমি যে নিউজ করেছিলাম, একজন যশোর বিমানবন্দরে একজন মালির বিরুদ্ধে মানে তার মামলা করা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পর্কের অভিযোগে। একজন মালিক এদেশে কি করতে পারে, দুর্নীতির প্রকৃতিতে একজন মালিক কি অবদান রাখতে পারে, তার বিরুদ্ধে নিউজ হয়েছে। তো এই ধরনের হয়রানিগুলো মামলাগুলো রোধে বা এইগুলো যেন করতে না পারে, এগুলোর জন্য আসলে সংস্কার কমিশন কি করবে? সংস্কার কমিশন তো আসলে সাধারণ মানুষের জন্য। এই জন্যই বললাম তো যে আমাদের আপনি 10টা বিষয় উল্লেখ করেছি, যে বিষয়গুলোর উপরে দুদক 6 মাস পর পর প্রতিবেদন দেবে। তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে, কোনো হয়রানিমূলক হয়েছিল কিনা, কি কোন যুক্তিতে মামলা হয়েছে, কোন যুক্তিতে হয় নাই, এগুলো কিন্তু দুদককে এখন ব্যাখ্যা করার বাধ্যবাধকতা তৈরি হবে, আমাদের প্রস্তাবিত গৃহীত হয়। কাজেই আপনি যে জ্ঞাত আয় বহির্ভূত আর অবৈধ সম্পদ, জ্ঞাত আয় বহির্ভূত শব্দটা ঠিক বলছেন নাকি অপ্রদর্শিত আয় শব্দটা বলছেন? আসলে মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটা বিষয়। মূল কথাটা হচ্ছে যে আমার যে সম্পদ, সেটার লেজিটিমেট সোর্স অফ ইনকাম থেকে আছে কিনা, বৈধ সূত্র থেকে প্রাপ্ত সম্পদের মধ্যে অর্থের উপর ভিত্তি করে আমি সম্পদ অর্জন করেছি কিনা, এর বাইরে হলে অবৈধ, সেটা আমি প্রদর্শিত হই অপ্রদর্শিত হই, কোনো কারণে যদি অজ্ঞাতসারে অপ্রদর্শিত থাকে, সেটার সুযোগটা সবসময় সরকার দিয়ে থাকে। এটা প্রতিষ্ঠিত করতে হয় যে না, আসলে এটা ভুল হয়েছিল, সেখানে
কাজে ওই ডিবেটটা কিন্তু এন্ডলেস, ওইখানে গিয়ে লাভ নেই। যে আপনার মূল কথাটা আগের পয়েন্টের সাথে সেটার মধ্যে হচ্ছে যে আপনি 10% কিন্তু মাফিয়া হবে কিনা, একজনই পারে, 100%ই পারে মাফিয়া তৈরি করতে যে কোনো প্রতিষ্ঠানে। কাজেই সেটাকে ওই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা একটা পরিবর্তিত প্রতিষ্ঠান দেখতে চাই, যে এখানে এরকম নেতৃত্ব থাকবে যাদের মধ্যে এই সৎসাহদৃঢ়তা থাকবে, যে কোনো প্রকার এই ধরনের মাফিয়া বা এই ধরনের প্রভাব থেকে তারা দূরে থাকবে। কিছু কিছু এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু কিছু পেশাগত দক্ষতা অপরিহার্যতার অস্বীকার করার উপায় নেই। সরকারি কার্যক্রম, শুধু বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি খাতে। সরকারি কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এই নলেজটা বাদ দিয়ে যদি একটা দুদক কমিশন, দুদক গঠন করি আমরা, সেই দুদক কিন্তু সরকারি কার্যক্রমের ক্ষেত্রে দুর্নীতি চিহ্নিত করা এবং অভিযুক্ত করা বা মামলা করার ক্ষেত্রে কিন্তু দক্ষতাটা হারিয়ে ফেলবে বা কমে যাবে। কাজে আমাদেরকে সেই প্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু রাখতেই হয়েছে, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা যেটা বলেছি সর্বোচ্চ 10% ভিতরে হতে পারবে এবং সেখানেও আমাদের এর বাইরেও যদি, এটা আমরা ওপেনলি বলছি এবং লিখিত আছে, এর বাইরেও যদি কোনো বিশেষ পেশার ক্ষেত্রেও পেশনে আসার প্রয়োজনীয়তা হয় কোনো পার্টিকুলার সেক্টরে, সেটাও এই কোটার আয়তা বহির্ভূত হবে। মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা কোনো একটা বিশেষ পেশা প্রাধান্য যেন এই প্রতিষ্ঠানের উপরে আর না থাকে। সেই কারণে আর যেটা আপনি বললেন যে যারা ইতিমধ্যে দুর্নীতির কারণে অভিযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সুনির্দিষ্ট একটা টাস্ক ফোর্সের কথা বলেছি। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণের 2টা পর্যায়ে বলেছি আমরা। একটা হচ্ছে শুরু থেকেই একটা দুদকের একটা শৃঙ্খলা অনুবিভাগ হবে, যেই এই কার্যক্রমটা তত্ত্বাবধান করবে, কিন্তু তার এবং সেটা সার্বক্ষণিকভাবে করবে। কেউ বিচ্যুত হয়েছে কিনা, নৈতিক আচরণবিধি, দুদকের আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা, অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, ইচ্ছাকৃতভাবে কাউকে হয়রানি করেছে কিনা, তাই থেকে শুরু করে সবকিছুই এই শৃঙ্খলা অনুবিভাগ পর্যবেক্ষণ করে। এবং সেখানে আমরা কাউন্টার ইন্টেলিজেন্সের কথা বলছি, গোপন অনুসন্ধানের কথা বলছি, এই কাজগুলো তাদেরকে করতে হবে। আর আপনার প্রশ্নের সরাসরি অংশের উত্তরটা হলো যে যারা ইতিমধ্যে দুর্নীতির সাথে জড়িত তাদের জন্য আমরা অতি স্বল্প এই প্রতিষ্ঠানের উপরে আর না থাকে। সেই কারণে আর যেটা আপনি বললেন যে যারা ইতিমধ্যে দুর্নীতির কারণে অভিযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সুনির্দিষ্ট একটা টাস্ক ফোর্সের কথা বলেছি। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণের 2টা পর্যায়ে বলেছি আমরা। একটা হচ্ছে শুরু থেকেই একটা দুদকের একটা শৃঙ্খলা অনুবিভাগ হবে, যেই এই কার্যক্রমটা তত্ত্বাবধান করবে, কিন্তু তার এবং সেটা সার্বক্ষণিকভাবে করবে। কেউ বিচ্যুত হয়েছে কিনা, নৈতিক আচরণবিধি, দুদকের আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা, অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, ইচ্ছাকৃতভাবে কাউকে হয়রানি করেছে কিনা, তাই থেকে শুরু করে সবকিছুই এই শৃঙ্খলা অনুবিভাগ পর্যবেক্ষণ করে। এবং সেখানে আমরা কাউন্টার ইন্টেলিজেন্সের কথা বলেছি, গোপন অনুসন্ধানের কথা বলছি, এই কাজগুলো তাদেরকে করতে হবে। আর আপনার প্রশ্নের সরাসরি অংশের উত্তরটা হলো যে যারা ইতিমধ্যে দুর্নীতির সাথে জড়িত তাদের জন্য আমরা অতি স্বল্প মেয়াদে আমরা যেটা বলছি, আমরা এটাও একটা সুপারিশ যে 6 মাসের মধ্যে করা সম্ভব, করতে হবে অ্যাকচুয়ালি মনে করি, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ না, তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া বিচারের ব্যবস্থা করতে হবে। এইটা হচ্ছে সুপারিশ এবং আরেকটা বাস্তবায়িত হলে দৃষ্টান্ত স্থাপিত হবে, ভবিষ্যতে সেটা হবে না আশা করি। আমার একটা কোশ্চেন ছিল, একটু এক মিনিট ওনার কোশ্চেন ছিল স্যার, কমিশনের সচিব আর কিসের মেয়াদে আমরা তো এটা ওপেন করে দিয়েছি, সুতরাং বেসরকারি পর্যায় থেকে তো আসতে পারে, যেটা আগে ছিল না। বিভিন্ন কমিশন স্যার আমি বিভিন্ন কমিশন বা করা হয়েছিল এবং বেশ সুপারিশমালা দেওয়া হয়েছিল। যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো আবারও রাষ্ট্র ক্ষমতায় চলে আসে, তারা এই সুপারিশ মালাগুলোকে জাস্ট ছুড়ে ফেলে দিয়েছিল। আপনারা আসলে কতটুকু আশাবাদী আপনাদের এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে? ধন্যবাদ স্যার। আপনি যতখানি আশাবাদী আমিও ততখানি আশাবাদী। তবে আসলে আমরা যেটা মনে করি, সিরিয়াসলি একটু ইয়ে করলাম, সিরিয়াসলি এটা মনে করি যে আমরা একটা পরিবর্তিত অবস্থায় আছি এবং পরিবর্তিত অবস্থায় পুরো জাতি আছে, বা পরিবর্তিত অবস্থা থেকে যাত্রারত পুরো জাতি। এবং সেখানে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের যে চেতনা, যে আত্মত্যাগ, তার থেকে শিক্ষা গ্রহণ করেছি বলে মনে করি। এবং শুধু আমরা এই ঘরে যারা উপস্থিত তারা না, যারা সংস্কার কমিশনে কাজ করেছেন আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, শুধু তারা না, সারা দেশের মানুষ, তার মধ্যে রাজনৈতিক দল, আমলাতন্ত্র সকলেই আছে বলে আমরা মনে করি।
আমরা সবসময় বলে আসছি, এর আগে বলেছি, আজকেও বলছি, আমরা একটা আদর্শ দুদক যদি পেয়েও যাই আমাদের সুপারিশ উপর ভিত্তি করে একেবারে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন দুদক পেয়েও যাই, তারপরেও যদি রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে তাহলে দুদকের ডেলিভারি করা কঠিন হবে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমাদের আশাবাদী হতে হয়। আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষ যারা ক্ষমতায় আসবেন, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যারা ক্ষমতায় থাকবেন, আমলাতন্ত্র, তারা সত্যিকার অর্থেই মানে এই যে তাদের যে ট্র্যাক রেকর্ড, আগের যে ট্র্যাক রেকর্ড, সেটা থেকে সরে এসে তারা নতুন শিক্ষায় দীক্ষা নিয়ে তারা অবশ্যই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে তৎপর হবেন। আর যে উচ্চ পদে দুদকের উচ্চ পর্যায়ে নিয়োগ, সচিব সহ নিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু উন্মুক্ত প্রতিযোগিতার এটা প্রস্তাবনা করেছি। স্যার, একটা বিষয় শুধু যে এখানে কি বার্গেনিং এর কথা বলা হচ্ছে, ব্যবস্থার কথা, তো এটা ছোট মাত্রার দুর্নীতি কিভাবে কমিয়ে আনবে, এই ব্যবস্থাটা আসলে কেমন? শুধুমাত্রা দুর্নীতি এই অর্থে যে অনেক সময় যেটা হয়, মনে করেন যে প্রস্তাবটা মানে প্রশ্নটা করলো যে হ্যাঁ যশোরের, হ্যাঁ, তো এই ভদ্রলোকের বিরুদ্ধে যে অভিযোগটা, বাস্তবে যদি কোনো একদম একেবারে নিম্ন পর্যায়ের যেটা হয় দৈনন্দিন জীবনে সেবা খাতে যে ঘুষ লেনদেন হয়, সেটা যেটা ভূমি অফিসের লেনদেন হয়, এগুলোর জন্য 5,000 টাকার দুর্নীতির জন্য যদি দুদকের মানে বছরের পর বছর স্ট্রাগল করতে হয়, সেটা না করে এমন হতে পারে যিনি অভিযুক্ত তার সাথে প্লি বার্গেনিং এর মাধ্যমে তাকে একটা তার যে আইনগতভাবে যে সাজা, সেটাকে কোনো কম্প্রোমাইজ না, সেটাকে শর্ত সাপেক্ষে কমিয়ে তাকে তার মহলা থেকে তাকে যেটা মওকুফ করার একটা প্রক্রিয়া, হ্যাঁ, দোষ স্বীকার সাপেক্ষে, এবং সেটা ভবিষ্যতে সেটা আবার পুনরাবৃত্তি হলে সেটি তার জন্য আরো ঘোরতর শাস্তি হবে। এটা যেরকম ছোট মাত্রার, উচ্চ মাত্রার দুর্নীতি পৃথিবীর বিভিন্ন দেশে দৃষ্টান্ত আছে, বিশেষ করে যারা অর্থ পাচার করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন, যদি না যিনি পাচার করেছেন তিনি যদি সহযোগিতা করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক তুলনামূলক সহজ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্লি বার্গেনিংটা বোঝা যায়। আমরা কিন্তু যেটা বলেছি আমাদের প্রেক্ষিতে কতখানি বলবো যে প্রযোজ্য, সেটা নিয়ে আরো কিছু গভীরভাবে বিশ্লেষণ করে তারপর ভিত্তি করে এটা এই সম্ভাবনাটা যাচাই করা উচিত বলে মনে করছি। ঠিক আছে, আর কিছু না থাকলে হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য।